আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বনশ্রীতে গুলি করে জুয়েলারি ব্যবসায়ীর 160 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই। আজ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট কারচুপির বিনিময়ে অনেক জেলা প্রশাসকের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নেয়ার অভিযোগ। প্রমাণিত হলে মামলা, পুলিশের 4 ডিআইজি বাধ্যতামূলক অবসরে। ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে জুলাই আগস্টের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন। যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা। অন্তর্বর্তী সরকার তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে, তারেক রহমান। সংস্কারকে বাস্তব রূপ দিতে হলে সবার আগে প্রয়োজন কার্যকর জাতীয় সংসদ। এবং 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র জারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রোববার মধ্যরাতে রাজধানীর বাড়িধারায় ডিওএইচএসে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী দোসররা টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করছে, যেভাবেই হোক প্রতিহত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে রোববার রাতেই রাজধানীর বনশ্রীতে গুলি করে এক জুয়েলারি ব্যবসায়ীর কাছ থেকে 160 ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা ছিনতাই করা হয়। একই ঘটনা ঘটেছে মোহাম্মদপুরেও। দেশের এই অরাজক পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিছিল করাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কায়রুল ইসলামের রিপোর্ট। এভাবেই রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে হঠাৎ এক ব্যক্তিকে ঘিরে ধরেন মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করে ও কুপিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় সবকিছু। আহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন। পেশায় তিনি একজন জুয়েলারি ব্যবসায়ী। স্বজনরা বলেন, বনশ্রীর নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমি ভাবছি হয়তো আগুন লাগছে বা এরকম কিছু, পরে দেখি যে কি শব্দ গুলির। পরে দেখি আব্বু শুয়ে আছে মাটিতে, আব্বুরে কোপাইছে, 6টা গুলি করছে। বনশ্রী সোসাইটি এটা যে বর্তমান যে পরিষদ আছে, আসলে তারা ব্যর্থতার একটা পরিচয় দিতেছে আমাদের নিরাপত্তা নেই। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনা বাড়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। বিক্ষোভ সমাবেশ চলতে থাকা অবস্থাতেই গভীর রাতে চলমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বাস দেন, সোমবার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখবে সাধারণ মানুষ। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। আমি বাহিনীর সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছি, আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে, এই জন্য তারা ব্যবস্থা নেবে। যে কারণে পদত্যাগের দাবি করা হচ্ছে, তা যদি পূরণ করতে পারেন তাহলে পদত্যাগের প্রশ্ন আর উঠবে না বলেও জানান তিনি। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকে। আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে গাফিলতি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শুধু সরকারের নির্দেশে নয়, ভোট কারচুপির বিনিময়ে অনেক জেলা প্রশাসক মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে অভিযোগ এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। প্রমাণিত হলে তাদের বাধ্যতামূলক অবসরের পাশাপাশি মামলা করা হবে বলে জানালেন জনপ্রশাসন সচিব। তিনি জানান, 2024 সালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ডিসিদের বিষয়েও তদন্ত চলছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে, তবে কারো সাথে অবিচার করা হবে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। আপনি একজন অফিসার, আপনি জালভোট দিচ্ছেন। ভোট জালিয়াতির সাথে জড়িত ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরুর পর প্রশাসন জুড়ে এখন আতঙ্ক।
এ পর্যন্ত ৪৩ জনকে ওএসডি এবং ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তবে এই সংখ্যা বাড়তে পারে। বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থীকে বিজয়ী করতে অনেক ডিসি বিপুল অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ এসেছে, যার কিছুটা সত্যতা পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সচিব। যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন, ফাইন্যান্সিয়াল, আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে যে 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। তিনি জানান ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের বিষয়ে তদন্ত চলছে। তাদের বড় একটা অংশকে ওএসডি করা হতে পারে। 24 সালের বিষয়ে আমরা পুরোটাই গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছি। 24 সালেরগুলো আসবে, আমরা বিবেচনা করব। আপনারা জানেন 4 জন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে এবং ধীরে সুস্থ হবে। বায়াসড অথবা কোনো আমরা যেটাকে বলি কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। সব সিদ্ধান্ত হবে নিয়ম নীতির মাধ্যমে এবং একজন অফিসারও যেন ভিকটিম না হয় সেটা আমরা দেখব। শিগগিরই 9 জন বঞ্চিত কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দেয়া হবে বলেও জানান সচিব। বঞ্চিত ছিলেন এবং যোগ্য, এবং কেউই চুক্তিভিত্তিক না, সকলেই চাকরির ভিতর থেকে সচিব হচ্ছেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি আজাদ মিয়া ও আমেনা বেগম। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। সংযুক্ত থাকা অবস্থায় কর্মকর্তাদের উপর কোনো অপারেশনাল দায়িত্ব থাকে না। তাদের মধ্যে আমেনা বেগম 2018 সালের নির্বাচনের সময় নরসিংদীর এসপি ছিলেন। নিশারুল আরিফ রাজশাহীর ডিআইজি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন। 2014 সালের নির্বাচনের সময় আজাদ মিয়া কক্সবাজার ও আব্দুল কুদ্দুস আমিন গোপালগঞ্জের এসপি ছিলেন। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী পট পরিবর্তনের পর এ নিয়ে 40 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে জুলাই আগস্টের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় তিনি আরও জানান, নির্বাচন কমিশন কোনো বিষয়ে কারো মুখাপেক্ষী হবে না। যৌক্তিক সময়ে ঘোষণা করা হবে তফসিল। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। প্রথমে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, এমন নানা প্রশ্ন ঘুরপাক খেলেও ভোটের প্রস্তুতি থেমে নেই নির্বাচন কমিশনে। রোববার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে নির্বাচনী প্রস্তুতির নানা দিক তুলে ধরেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমরাও মনে করি যে আসন বিন্যাসটা পুনর্বিবেচনা করার কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে। এই বিষয়ে ঐকমত্য কমিশন একমত হলে কাজ শুরু করবে ইসি। রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়েও আমরা লক্ষ্য করেছি যে সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। তো ঐকমত্য কমিশন যদি এই বিষয়ে ঐকমত্য হন, তাহলে এই ক্ষেত্রেও আমাদের কাজ করার প্রয়োজন রয়েছে। এ সময় তিনি আরো বলেন, যৌক্তিক সময়ের মধ্যে তফসিল ঘোষণা করবে কমিশন। আমরা তো আরো আগেই বলছি যে ডিসেম্বর যদি আমরা টার্গেট করি, তাহলে অক্টোবরের আগেই আমাদের প্রায় জুলাই আগস্টের দিকে আমাদের তো ফুল প্রিপারেশন থাকতে হবে। একটা প্রসেসে আমাকে নিষ্পত্তি করতে হবে। সেই প্রসেসে নিষ্পত্তি করতে গেলে যে আমার আইন বাস্তবতা, ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক ব্যবস্থাপনা, সার্বিক বিষয় বিবেচনায় রেখে এটাতে হাত দিতে হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে প্রায় 400 আবেদন জমা পড়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। এবং চাপের কাছে আমরা রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
সুন্দর ও উৎসব মুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলায় ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দফতর ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এতে অংশ নেন। প্রধান উপদেষ্টার মহোদয়ের একটা ঘোষণা পেয়েছি। এখন উনি একটা ঘোষণা দিয়েছেন, আমরা কি ক্যান ইউ ইগনোর ইট? উনি তো বলেন না যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে, তো তোমরা বলেন নাই জাতীয় নির্বাচন হয় ডিসেম্বর যাবে। আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদের প্রস্তুতি আর যেই বিতর্কটা চলছে এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ। সে সময় তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করবেন বলে জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জুলি বিশপ জাতিসংঘ মহাসচিবের এই সফরের কথা জানান। এ সময় যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যের মানবিক সংকট নিরসনে এবং পশ্চিম মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন শরণার্থীদের অনুপ্রবেশ রোধে জাতিসংঘের সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে সহজ উপায়, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র নীতির কারণে নতুন দাতা সংস্থা খুঁজে বের করা এবং জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। দেশবাসীর প্রত্যাশিত সংস্কারকে বাস্তব রূপ দিতে হলে জনগণের ভোটের নির্বাচিত সংসদের বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বার মিলনায়তনে আইনজীবী সমাবেশে তিনি আরও বলেন, দেশে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকের বক্তব্য মনে হয় তারা মূল লক্ষ্য থেকে সরে গেছে, যা জনমনে নানা সংশয়ের জন্ম দিচ্ছে। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রস্তাবনা নিয়ে কর্মশালার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট। ৩১ দফা সংস্কার প্রস্তাবের নানা দিক নিয়ে আইনজীবীদের প্রশ্নের জবাব দেন বিএনপির সিনিয়র নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে ব্যবহার করে বিচারের নামে জনগণের সাথে অবিচার করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যে সকল রাজনৈতিক দল স্বৈরাচারের সময় মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিল, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার ছিল, সেই সকল দলের নেতা বা কর্মীদের কি অবস্থা হয়েছে তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে না আপনারা। তারেক রহমান বলেন, ২০২৩ সালে স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। স্বচ্ছ এবং স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। দেশে স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকে ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, সেই ব্যবস্থা করা। গেল ১৫ বছর আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠন করাই হবে বিএনপির প্রধান লক্ষ্য। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সরকার প্রতি বছর এই তারিখে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডের ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। তাদের প্রতি সম্মান জানিয়ে সরকার এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিল।
বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী শিশু সহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতে এর দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা দিতে না পারলে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। ঢাকা রাজশাহী রুটে সম্প্রতি বাসে নারী যাত্রীদের ধর্ষণ সহ সারা দেশে এমন দু একটি ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। নারীদের এমন অনিরাপদ অবস্থার অবসানে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এই নারী আমাদের মা, এই নারী আমাদের বোন। ইডেন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল তাদের ক্যাম্পাস। বেগম রোকেয়ার উত্তরসূরি হিসেবে এই ধর্ষণের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার ডাক দেন তারা। সারা দেশে 24 ঘন্টায় 17টা ধর্ষণ এবং জানুয়ারি মাসে 205টা ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। কলেজে আসি যাই ভার্সিটিতে তাকে আমরা ভয়ে থাকি যে আমরা কোন সময় কোনটা হয়ে যায়। আমাদের শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না। আমি সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে 32 নম্বর ভাঙার ডাক দিয়েছেন সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন, তাহলেই আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। তাই এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। এছাড়া তিতুমির কলেজ, ইউল্যাব, ব্র্যাক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিক্ষোভ করেন। তাদের স্পষ্ট দাবি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। নিরাপত্তা আমাদের একটা অধিকার। আমরা যদি মেয়েরা এখানে নিরাপদ না থাকি তাহলে আমরা কেমন দেশ তৈরি করলাম? আমরা যেন সেফ ভাবে বের হতে পারি, মনোবল নিয়ে বের হতে পারি যে আমাদের কিছু হবে না। এই ধর্ষণের এই টেন্ডেন্সিটা যেন বাড়তে আর না দেওয়া যায়, সেদিক দিয়ে সরকারকে, ইভেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে একটু সচেতন হতে হবে। যারা এগুলো করছে শাস্তির আওতায় আনতে হবে, নাহলে তো আমরা মা বোন ঘর থেকে বের হতে পারবো না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ডই হয়, তাছাড়া আর কোনো কিছু না হয়। পাহাড় থেকে সমতল সব জায়গায় নারীদের নিরাপত্তা দিতে না পারলে সাধারণ জনগণ এই সরকারের থেকে বুক ফিরিয়ে নেবে বলেও সতর্ক করেন শিক্ষার্থীরা। এজন্য প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ তাদের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সরকারের আশ্বাসে নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। তবে যৌক্তিক সময়ের মধ্যে দাবি না মানলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসির অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। পরে তারা জানান, সরকারের মনোবল ইতিবাচক, সেজন্যই আন্দোলন থেকে আপাতত সরে আসার সিদ্ধান্ত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরও গত কয়েকদিন ধরেই উপাচার্য এবং উপ উপাচার্যের অপসারণের দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে প্রশ্ন ওঠে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও। এরই মধ্যে ছাত্র রাজনীতি বন্ধ এবং উপাচার্য অপসারণ সহ 6 দফা দাবি নিয়ে ঢাকায় আসেন অন্তত 80 জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। পরে স্মারকলিপি দিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার যমুনার বাসায় যান শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি। আমরা ছাত্র রাজনীতিটি অর্ডিন্যান্সে নিষিদ্ধ করতে চাই, এই ব্যাপারটা আমরা পরিষ্কার করতে চাই। সুতরাং ছাত্র রাজনীতিগুলো প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হবে, আর বাকি সব রাজনীতিগুলো এটা আগেও করা হয়েছিল, এরপর আমরা দেখেছি বিভিন্নভাবে অপপ্রচেষ্টা করা হয়েছে, যেখানে আমরা চিহ্নিত, আমরা পোস্টারে দেখিয়েছি, চিহ্নিত করেছি যে এই সন্ত্রাসটা করেছে। সেখানে অজ্ঞাতনামার মতো এই ধরনের জিনিসপাতি, যেখানে অনেক ক্ষেত্রে সেগুলোকে বেসলেস ভাবে দেখানো যায়, সেটার কারণ কি সেটা আমাদের প্রশ্ন। 4 জনকে গ্রেফতার করে আই ওয়াশ করা যাবে না। আমাদের যারা প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপত্তা পাচ্ছি না। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সরকারের মনোভাব ইতিবাচক, সেজন্যই দাবি মানার আশ্বাসে চলমান সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। কুয়েটে যেহেতু আমাদের অভিভাবক নেই, এবার আমরা কেন নিরাপত্তাহীনতায় আছি, এবং আমরা 5 দিন চলে গেল, আমরা ইতোমধ্যে আপনাদেরকে অবগত করেছি কেন উপদেষ্টা মণ্ডলী থেকে কেউ কেন আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। 5 সদস্যের দল আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে আমাদের যে দাবিগুলো ছিল, ইচ এন্ড এভরি দাবিগুলো আমরা ডিসক্রাইব করেছি। প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে শক্তিশালী বৈদেশিক নীতি কাজ করবে না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
এজন্য বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও আরও শক্তিশালী করার তাগিদ দেন তিনি। রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডি FSD এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেনা প্রধান এসব কথা বলেন। এ সময় জল স্থলে বাংলাদেশের সীমানা সুরক্ষিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশের সরকারি বেসরকারি উদ্যোগে যেসব গবেষণা হয় তা পর্যালোচনা করে বাস্তবায়ন করা গেলে দেশ এগিয়ে যাবে। We have a lot of research organizations. Over the period of time, they did a wonderful job. But we don't see its reflection in the policy making of the government. So there lies the importance. Whatever the outcome that you achieve, unless it is translated into action by the government, by the private entrepreneurs, it will have no effect. It will be of no use. দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। নিজ জেলা নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপি আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন। 17 বছর পর কারামুক্ত হয়ে ওমরা পালন শেষে প্রথমবারের মতো সমাবেশে অংশ নেন লুৎফুজ্জামান বাবর। সমাবেশকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নামে। জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলারির সঞ্চালনায় সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগীরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেয়া সহায়তার অর্থ ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনকে দেয়া সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র কিছু পেতে চায়। এ সময় ইউক্রেনের তেল ও খনিজ সম্পদের দিকেই ইঙ্গিত করেন ট্রাম্প। তার দাবি, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে যে সহায়তা দিয়েছে তা মূলত ঋণ হিসেবে দেয়া হয়েছে, তাই একই সুবিধা চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি চুক্তি সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্ত বলেও জানান তিনি। শর্ত না মানলে ইউক্রেন থেকে সহায়তার অর্থ ফেরত চাওয়া হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, এ ধরনের কোনো চুক্তি সই করবে না কিয়েভ। এদিকে সম্মেলন শেষে ট্রাম্পের প্রেস সচিব জানান, যুদ্ধ বন্ধে ইতিবাচক মনোভাব জানিয়েছে রাশিয়া। 17তম বিসিএস এর 27 বছর পূর্তি উপলক্ষে বন্ধুরা মিলে আনন্দ আড্ডায় শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। রাজধানীর অফিসার্স ক্লাবে পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মিলন মেলায় কবিতা, গান, কৌতুক সহ নানা আয়োজনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা সকলকে মুগ্ধ করে। এবার পার্টেক্স খেলার খবর। বিরাট কোহলির 31তম ওয়ানডে সেঞ্চুরিতে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। জয়ের জন্য 242 রানের টার্গেটে নেমে দলের 31 রানে রোহিত শর্মার উইকেট হারায় আগেরবারের রানার্স আপরা। 46 রান করে বিদায় নেন শুভ গিল। তৃতীয় উইকেটে শ্রেয়াস আয়ারকে নিয়ে 128 বলে 114 রান যোগ করে দলকে জয়ের পথে রাখেন বিরাট কোহলি। শ্রেয়াস 56 রানে সাজঘরে ফেরেন। 111 বলের বিরাট কোহলি ওয়ানডে ক্যারিয়ারের 31তম সেঞ্চুরি করেন। তাতে 45 বল বাকি থাকতে 4 উইকেটে 244 রান তুলে জয় পায় ভারত। এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাটিং করে প্রতিপক্ষকে বড় টার্গেট দিতে পারেনি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের পক্ষে সর্বোচ্চ 62 রান করেন সৌদ শাকিল। মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে 46 রান। তাতে 241 রানে অল আউট হয় পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বনশ্রীতে গুলি করে জুয়েলারি ব্যবসায়ের 160 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই। আজ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট কারচুপির বিনিময়ে অনেক জেলা প্রশাসকের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে মামলা। পুলিশের 4 ডিআইজি বাধ্যতামূলক অবসরে।
ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে জুলাই আগস্টের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন, যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা। অন্তর্বর্তী সরকার তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে, তারেক রহমান। সরকারকে বাস্তব রূপ দিতে হলে সবার আগে প্রয়োজন কার্যকর জাতীয় সংসদ। এবং 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র জারি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।